আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশন থেকে স্বাগতম জানাচ্ছি। আমি আব্দুল মোমেন জুয়েল। আজকের পর্বে আমরা ফেনী সরকারি পাইলট স্কুল উচ্চ বিদ্যালয় থেকে আমরা একটা প্রশ্নের সমাধান করব। সেই প্রশ্নটা হলো 14 অধ্যায়ের উপরে, যেটা হলো একটা ত্রিভুজ দেওয়া আছে যার এডি এবং বি মধ্যমা দেওয়া আছে এবং তারা পরস্পর যে বিন্দুতে মিলিত হয়েছে। এখানে একটা কথা, ত্রিভুজের মধ্যমাগুলো যেখানে মিলিত হয় সেটা কিন্তু আমাদের ভরকেন্দ্র নামে চিনি, এবং ভরকেন্দ্র সবসময় আমরা 2:1 অনুপাতে বিভক্ত হয়, এটাও আমরা জানি। সাথে আরেকটা কথা বললো, যে বিন্দু দিয়ে অঙ্কিত একটা রেখা আছে যেটা হলো ডিই রেখার সমান্তরাল। এখানে এই বিন্দুটা কোথায়? এই বিন্দু কিন্তু বিই একটা মধ্যমা, তার মানে বিইর অপোজিটে যে বি বিন্দুর অপোজিটে যে বাহুটা আছে এসি, এসি বাহুর মধ্যবিন্দু অবশ্যই ই হবে, কারণ বিই যেহেতু মধ্যমা, এই বিন্দু একটা বাহুর মধ্যবিন্দু হবে। সেই মধ্যবিন্দুটা কোনটা? ডি এর অপোজিটে যেটা আমাদের থাকবে, সরি আমাদের এবিসি যেটা আছে, জি বিন্দুটা ই বিন্দুটা থাকবে হলো আমাদের বি বাহুর অপোজিটে যেটা আছে সেটা। এখানে এই যে রেখা আছে, সমান্তরাল রেখাগুলো আমাদের এফ বিন্দুতে ছেদ করবে। নতুন একটা সমান্তরাল রেখা যদি অঙ্কন করি, এখন উপরের যে তথ্যগুলো আছে এগুলো আমরা ধীরে ধীরে একটা ছবির মাধ্যমে প্রকাশ করব। এইটাই হলো আমাদের ক নাম্বারের তথ্য। তো ক নাম্বারের তথ্যটা বোঝার সাথে সাথে, মানে ক নাম্বার করার সাথে সাথে প্রশ্নটা আমরা ক্লিয়ার হব। শুরুতে আমরা প্রশ্নটা এঁকে নেই। তো প্রশ্নটা যেটা হলো, ওরা যেটা বলছে শুরুতে প্রশ্নটা আঁকতে হবে। এই প্রশ্নটা হলো এরকম যে ত্রিভুজটা হলো এবিসি। এই এবিসি ত্রিভুজের সাথে আরও কয়েকটা কাজ করতে হবে। যে এই এ বিন্দু থেকে আমরা ধরলাম একটা মধ্যমা হলো এডি। যখন এডি মধ্যমা বলেছে তখন মানে নিশ্চিন্তে আমাদের ডি বিন্দুটা মধ্যবিন্দু। তো আমরা এখানে যেটা করেছি, প্রথমে এই যে বিসি বাহু আছে, বিসি বাহুর মধ্যবিন্দুটা নির্ণয় করেছি, আর এ আর ডি তখন আমরা যোগ করেছি। অর্থাৎ ডি বিন্দুটা কিভাবে নির্ণয় করলাম? বিসি বাহুর মধ্যবিন্দু নির্ণয় করার মাধ্যমে। যেহেতু এটা উপপাদ্য, তুমি চাইলে সরাসরি মধ্যমাটা করতে পারো। এরকম আমরা যেরকম ডিটেলস করেছি এরকম না করলে কোনো সমস্যা হবে না। একইভাবে যদি আমরা এসি বাহুর মধ্যবিন্দুটা নির্ণয় করি জ্যামিতিক পদ্ধতিতে, তাহলে আমরা যখন বি আর ই যোগ করব তখন আমাদের বিই যে বাহুটা হচ্ছে এটা একটা মধ্যমা হবে। এটা একটা আমাদের রেখা আসলো। এর সাথে সাথে আরও কি বলেছে, যে আমাদের এই যে বিন্দুটাতে মিলিত হবে সেই বিন্দুটার নাম দিতে হবে জি। তাহলে আমাদের জি একটা রেখা। এর পাশাপাশি আর একটা কথা বললো, সেটা হলো আমাকে একটা রেখা, সমান্তরাল একটা রেখা আমাদের অঙ্কন করতে হবে। সেই সমান্তরাল রেখাটা কোথায় অঙ্কন করতে হবে? আমাদের জি বিন্দু থেকে স্টার্ট করতে হবে। কিন্তু কার সমান্তরাল? এই যে আমাদের এখানে একটা রেখা আছে হলো, যেটাকে আমরা ডি আর ই বিন্দু যোগ করলে যে নতুন একটা রেখা পাওয়া যাচ্ছে, এই রেখাটার সমান্তরালে আমাদের একটা রেখা আঁকতে হবে জি থেকে। অর্থাৎ আমাদের ডিই সমান্তরাল আমাদের জি এফ, এই আমাদের সমান্তরাল রেখাটা হবে। এইটুকুই হলো টোটাল আমার ইনফরমেশন। এই ইনফরমেশনটা যেটা উদ্দীপকে দেওয়া ছিল সেটাই হলো আমি এখানে চিত্র এঁকে তোমাকে দেখাইছি। তো এই চিত্রটা থেকে পরবর্তী ম্যাথগুলোর আমরা সমস্যার সমাধান করব। খ নাম্বার প্রশ্নে আমাকে বলেছে যে এসি সমান 6EF, এইটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে এই এসি সমান 6EF এইটা প্রমাণ করার জন্য আমরা উদ্দীপকে যতগুলো তথ্য দেওয়া ছিল, চিত্রের ভিতরে যতগুলো বাহু আছে, যদি আমাদের সবগুলো ইনফরমেশন দরকার হয় সবগুলো নিব, অথবা আমার যতটুকু প্রয়োজন আমি শুধুমাত্র ততটুকু নিব। তবে যতটুকু প্রয়োজন তুমি যদি তার বাইরে গিয়েও নাও তাতে কোনো সমস্যা নেই। তাহলে বিশেষ নির্বাচনটা আমরা ওইভাবে বলে দিব যে একটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজটার নাম হলো আমাদের এবিসি। সেটা আমরা নতুন করে আবার এই ত্রিভুজটা ড্র করব, কারণ আমার প্রমাণের মধ্যে লাগবে। তো এখানে এবিসি ত্রিভুজের এডি এবং বিই, আমাদের এডি এবং বিই মধ্যমা দুটা যেখানে আমাদের মিলিত হয়েছে সেটার আমরা নাম দিয়ে নিলাম। সেটার নাম হলো আমাদের জি। এটা আমরা সুন্দরভাবে অঙ্কন করব। জি এর উপরেই আমরা বেস করে অনেকগুলা লাইন এবং ক্যালকুলেশন করব। জি বিন্দু দিয়ে এই যে জিএফটা আছে সেটা আমাদের ডি এর সমান্তরাল হবে। এই সমান্তরাল রেখাটা তুমি মোটামুটি আঁকলেই হবে, কারণ এটা আমাদের সম্পাদ্য না। এর পাশাপাশি কি করব, এখন এই যে আমাদের জিই এবং এসি রেখার এফ বিন্দুতে ছেদ করে সেটা শো করব। এখন আমাকে ফাইনালি প্রমাণ করতে হবে এসি সমান 6EF। অর্থাৎ এই যে আমাদের এসি বাহুটা যেটা আছে, এসির সাথে ইএফ এর সম্পর্ক হবে হলো এসি সমান 6EF। এই সম্পর্কটা আমরা প্রমাণ করব। এই প্রমাণ করার জন্য আমরা প্রথমে যেটা হলো, এই যে ত্রিভুজটা আছে না, ত্রিভুজের টোটাল চিত্রের আমরা ইন্ডিভিজুয়াল পার্টগুলো নিয়ে আলোচনা করব। টোটাল চিত্রটাকে না করে যখন যে অংশটা নিয়ে আমরা আলোচনা করব তুমি শুধু ফোকাসটা ওইখানে রাখবে, তাহলে ম্যাথটা খুব ইজিলি তুমি অল্প সময়ের মধ্যে বুঝে যাবে। আমাদের ফোকাসটা আপাতত শুধুমাত্র এখানে যতটুকু আছে, এই যে এখানে যেটা লিখলাম যে এ ডি ই, এই ত্রিভুজটার মধ্যে আমরা যদি এই টোটাল এ ডি ই শুধুমাত্র এখন আপাতত এইটুকের মধ্যে ফোকাস করি, যেটা আমি আলাদা করে এঁকেছি। তো এইটার মধ্যে তাহলে আমাকে ফোকাস করতে হবে, আবার খেয়াল করি যে এখান থেকে শুরু করে আমাদের এইটুকের মধ্যে, শুধু এইটুকের মধ্যে আমি ফোকাস করব। এইটুকের মধ্যে ফোকাস করলে আমরা কি দেখতে পাচ্ছি? দেখতে পাচ্ছি জিএফ যেটা আছে, এই জিএফ রেখাটা এখানে ডিই যে রেখা আছে এই রেখার সমান্তরাল আছে। আর আমরা সেই ছবিটাই আলাদা করে রেখেছি এইখানে। আর এই বিন্দুটার নাম হলো এফ। আমরা জানি যে যদি ত্রিভুজের কোনো বাহুর সমান্তরাল একটা রেখা আঁকা হয়,
যে কোনো বাহুর সমান্তরাল রেখা আঁকা হয়, এখানে আমরা ডিই রেখার সমান্তরাল জিএফ এঁকে নিয়েছি। তো এই রেখাটা আমাদের বাকি দুইটা বাহুকে যে দুইটা বিন্দুতে ছেদ করে সেই অংশের অনুপাতে আমাকে ভাগ করবে। অর্থাৎ এই যে এই পাশে আছে কত, এই পাশে আছে একটা এ এফ, আর এই পাশে একটা আছে হলো আমাদের ইএফ। এইটাকে বলতে পারি এই এ এফ ইএফ, এই যে দুইটা অংশ আছে, এই দুইটা অংশ কার সমানুপাতিক হবে? এখানে হবে হলো আমাদের এই পাশে দুইটা পোর্শন যেটা আছে এটা হবে এজি, আর একটা হলো আমাদের জিডি, এই অংশের আমাদের সমান হবে। এখন এইটা হলো আমাদের নর্মাল ত্রিভুজের যে নিয়মটা, সেটা হলো যে যদি কোনো সমান্তরাল রেখা হয় তাহলে এই পাশে যে দুইটা পোর্শন হয়েছে, একটা এজি একটা জিডি, আর এই পাশে হয়েছে এএফ ইএফ, এই যে পোর্শনগুলো আছে এই পোর্শনগুলো অনুপাত আমাদের পরস্পর সমান। এখন এই সমান হয়েছে, আমরা ত্রিভুজটা আপাতত এটা বাদ দিয়ে দিলাম, এইটুক তো আমাদের ওইখানে আছে, জাস্ট বোঝার জন্য দিয়ে দিলাম। এখন খেয়াল করো এই যে এ ই বাই ইএফ এটাকে আমরা ঠিক রাখি, এটা হলো এ ই ডিভাইডেড বাই এটা হলো ইএফ। এইটা ঠিক রাখার পরে এজি বাই জিডি, এখানে আমরা খেয়াল করি এজি বাই জিডি, জি কোথায় ছিল? দুইটা মধ্যমা পরস্পর যেখানে ছেদ করে। আমাদের কথা হলো দুইটা মধ্যমা যেখানে পরস্পর ছেদ করবে ওইটা হলো আমাদের ভরকেন্দ্র। অ্যাকচুয়ালি তিনটা যেখানে ছেদ করবে, তো দুইটা যেখানে ছেদ করে তৃতীয়টা ওইখান দিয়েই যায়। আর এই যে ভরকেন্দ্রটা হয় সেটা আমাকে মধ্যমাকে সবসময় 2:1 অনুপাতে বিভক্ত করে। তাহলে এইখানে যেটা এজি আছে এইটা হবে 2 আর এইটা হবে হলো আমাদের 1, এরকম একটা ফর্মেট আসলো। তো এইটাকে যদি আমরা এখন যোজন বিয়োজন করি, তো যোজন বিয়োজন করলে আমাদের কি আসবে? এটাকে লিখতে পারি হলো আমাদের এ ই ডিভাইডেড বাই ই এফ। এইটা যদি লিখি, এইটা এ ই ডিভাইডেড ই এফ, এটা কি হবে? এ ই প্লাস ই এফ, আর এটা হবে 2 + 1 ডিভাইডেড বাই 1। শুধু যোজন বিয়োজন না, আমি ভুল বলেছি, শুধু যোজন করলাম। লব যোগ হর আর আমাদের লব যোগ হর, লব যোগ হর করলাম, কিন্তু লব মাইনাস হর কেন করলাম না? দেখো, যদি আমরা এ ই প্লাস ই এফ নিয়ে নেই তাহলে আমাদের টোটাল সরাসরি এই লাইনটা যেটা হয় সেটা আমাদের একটা বাহুর একটা অংশ চলে আসে এবং সেটা কম্পেয়ার করতে ইজি হয়। সেটা হলো এ ই প্লাস ই এফ, এটাকে আমরা লিখতে পারি হলো এ, চিত্র থেকে তোমাকে দেখাই, চিত্রে যেটা ছিল দেখো, একটা হলো এ এফ একটা হলো ই এফ। আমি এখানে একটু মিস্টেক করেছি। তো এটা যদি আমি যখন শুধু যোজন করব, শুধু যোজনের সময় কি হলো? লব যোগ হর। এতে আমাদের সুবিধা হচ্ছে কোনটা? এ এফ, এই এ এফ শব্দটা আমাদের প্রমাণের মধ্যে নাই, কিন্তু ই এফ যে শব্দটা আছে এটা আমাদের প্রমাণের মধ্যে আছে। এখন এ এফ প্লাস ই এফ সরাসরি আমরা এটা বলতে পারি এ ই। তাহলে এইটুকের পরিবর্তে আমি লিখে নিলাম এটা হলো এ ই। নিচে যেটা আমাদের ই এফ ছিল, ই এফটাকে আমি এখনো রেখে দিলাম। তাহলে এইখানে হবে 3 ডিভাইডেড বাই 1, আমি সরাসরি 3টা লিখে দিলাম, এই পর্যন্ত থাক। এটা জাস্ট বীজগণিতের মতো। যদি আমি আর একটা লাইন লিখি, তো তার আগে লেখার আগে খেয়াল করো ই বিন্দুটা কিন্তু আমাদের এসি এর মধ্যবিন্দু, যে ই বিন্দুটা ছিল। তাহলে এই ই বিন্দুটা আমি যেখানে আমাদের থাকবে এ ইর পরিবর্তে কিন্তু আমরা হাফ এসি এটা লিখতে পারি। এই অবস্থায় শুধুমাত্র আমি আর গুণ করে দিলাম এ ই সমান 3EF, এটা লিখে দিলাম। কিন্তু এই বিষয়টা কি ছিল? এই ছিল আমাদের ই বিন্দু, ছিল আমাদের এসি বাহুর মধ্যবিন্দু। তাহলে দেখো, যেখানে আমি এটাকে এ ই লিখলাম, এ ই লেখার পরিবর্তে কিন্তু আমি এটা লিখতে পারি হাফ এসি, কারণ আমাদের এই যে বিন্দুটা, এই বিন্দুটা হলো টোটাল আমাদের এসি এর অর্ধেক। অর্থাৎ কোনো কারণে আমি এটাকে লিখতে পারি, যেটা ই ছিল এ ই, এইটা সমান আসলে আমি লিখতে পারি হাফ অফ, এটা হলো এসি, এটা লিখতে পারি। অথবা আমি লিখতে পারি এসি সমান হাফ এই, এটাও লেখা যাবে প্রয়োজন অনুসারে। সেই কাজটা আমরা এখন করব। এখানে যেটা এ ই ছিল, এই বাহুটা মূলত আমাদের একটা বাহু এসি, এই বাহুটা ছিল হলো আমাদের এসি বাহুর, এটা হলো অর্ধেক, এটা হলো 3EF, এইটা হলো। এখন এইখানে যে হাফ আছে, হাফটাকে যদি আমি শিফট করে দেই তাহলে আমাদের দাঁড়াবে হলো এসি সমান 3 × 2, এটা হলো EF, অর্থাৎ এসি সমান হলো 6EF। এটা আমাদের প্রমাণিত হয়ে গেল। তো যে প্রমাণটা আমি এখানে করলাম সেই প্রমাণটাই আমাদের এখানেও আছে। আমরা এখান থেকে দেখি, এই যে আমাদের 6EF যে প্রমাণটা আছে সেই প্রমাণটা এখানে করা আছে। আগের বেলায় আমি লেখাটা ওইখানে তোমাকে আস্তে আস্তে দেখে দেখে শিখাইছি, আর এখানে হলো এই লেখাটা সরাসরি করে দেওয়া আছে। পার্থক্য একটা আছে, আমি শুধুমাত্র যোজন যেখানে করেছিলাম ওরা হলো উভয় পক্ষকে +1 করেছে। উভয় পক্ষে +1 করলেও যে ব্যাপারটা হয়, আর যোজন করার মিনিংটা আমাদের একই। তা আমি এইভাবে যোজন করে শুধুমাত্র বাহুগুলোকে কনভার্ট করলাম। এই অবস্থায় আগের মতোই আমার এইখানে এসিকে এইকে হাফ এসি লিখে আমরা প্রমাণটা করে দিলাম। এভাবে আমরা একটা বাহুর সাথে আরেকটা বাহুকে সম্পর্ক আমরা শো করতে পারবো। পরবর্তী যে আমাদের ম্যাথটা আছে, একই ত্রিভুজের ওপরে কিছুটা কাছাকাছি,
এই ত্রিভুজের গ নাম্বারের যে প্রশ্ন সমাধান সেটা এখন আমরা সমাধান করব। এই প্রশ্নটাতে বলা আছে যে আমাদের ডি বিন্দু এবং ই বিন্দু, এই যে আমাদের এ বি এবং এসি এর যদি মধ্যবিন্দু হয়, তো আমাকে নতুন একটা দুইটা সম্পর্ক প্রমাণ করতে রাখতে হবে। একটা এ বি এ ই ইকুয়াল এ ডি এসি, একটা এ বি সি ইকুয়াল বিডি ডট এসি, এটা আমাকে প্রমাণ করতে হবে। এই প্রমাণের বেলায় আমরা প্রথমে যেটা খেয়াল রাখবো যে এই জায়গায় যেহেতু মধ্যবিন্দু দেওয়া আছে এবং মধ্যবিন্দুর সাথে সম্পর্ক করেই আমাকে ম্যাথটা প্রমাণ করতে হবে। তা আমরা কি জানি, ত্রিভুজের যদি আমরা দুইটা বাহুর মধ্যবিন্দু যোগ করে যে আমরা যে বাহুটা পাবো সেটা অবশ্যই তৃতীয় বাহুর সমান্তরাল এরকম একটা পাওয়া যাবে। তো এইখানে বাহুর মধ্যবিন্দু যেটা আছে সেটাতে আমরা সম্পর্ক প্রমাণ করব। তো এ ধরনের সম্পর্ক থেকে আমরা জানি যদি রেখাটা আমাদের সমান্তরাল হয় তাহলে এখানে আমাদের যে দুইটা পোর্শন হবে, এই পাশের পোর্শন আর এই পাশের পোর্শনের অনুপাত সমান হবে। অর্থাৎ এক্ষেত্রে আমরা লিখতে পারি এই পাশে একটা আছে এডি আর বিডি, এই পাশে যদি লিখি এডি আর এখানে হলো বিডি বা ডিবি যাই বলি, এই অনুপাতটা হবে কার সমান? এটা হবে এই পাশে যে দুইটা আমাদের নতুন বাহু তৈরি হলো এ ই আর হলো ইসি, এটা সমান। এটা লিখতে পারবো হলো এ ই আর হলো আমাদের ইসি, এরকম। এই সম্পর্কটা আমরা মুখস্থ, এটা আমরা জানি, এটা একটা শর্ত। কিন্তু প্রমাণের বেলায় দেখো, প্রথম প্রমাণ যে কোনো একটা প্রমাণে যদি দেখি, এখানে এ বি আছে, তারপরে এখানে আমাদের এসি আছে। এ বি এবং এসি এই শব্দগুলো তখন আসবে যখন দেখো এই এডি আর বিডি এই দুইটা মিলাই আসলে এ বি, এ ই আর ইসি এই দুইটা মিলাই আসলে আমাদের এসি। তাহলে এখন এই এসি বা এ বি পাওয়ার জন্য আমাদের যোজন করা দরকার। তাহলে এখন আমরা লিখতে পারি এখানে জাস্ট যোজন করে দিব এডি প্লাস হলো বিডি, এইটা যদি লিখি, আর এই পাশে যোজন করে দিব এ ই প্লাস হলো এখানে ই সি, এটা যোজন করে দিলাম। কিন্তু আমরা এখানে বিডি বা এখানে হলো ইসি এটাকে আমরা কিছু করলাম না, কারণ যোজন করলে একটা বাহুর মান তৈরি হবে এডি বাই বিডি। যখন আমি বললাম এডি প্লাস বিডি, এইটুকের পরিবর্তে আমি লিখতে পারি হলো এসি, এটা আমি লিখতে পারি। কিন্তু যদি আমি এডি মাইনাস বিডি থাকতো, এর পরিবর্তে আমি কিছু লিখতে পারি না। আবার একইভাবে এখানে যখন থাকলো আমাদের এসি ডিভাইডেড বাই এ প্লাস ইসি, এটাকে আমি সরাসরি লিখতে পারি, এটা হলো এসি। আর এখানে আমাদের ইসি ঠিকই রাখলাম, আর এখানে আমরা বিডি এটা আমরা ঠিকই রাখলাম, এরকম একটা সম্পর্কে আসলাম। তো এই যে অংশটা আমরা লিখলাম, এই অংশ লিখে এখন দেখি এটা আমার কার সাথে ম্যাচ করে, কোনো একটা প্রমাণের সাথে ম্যাচ করে কিনা। তো ম্যাচে করার ভিতরে কিন্তু এইখানে যেটা আছে কোনো ভগ্নাংশ আকারে নাই, এটা আমাদের আর গুণ আকারে আছে। তো আমি সেভাবে রিপ্রেজেন্ট করব। যদি আর গুণ আকারে লিখতে নেই, জাস্ট এই লাইনটাকে যদি আমি একটু আর গুণ করে দেই, তাহলে এটা দাঁড়াচ্ছে হলো আমি প্রথমটা হলো একটা জায়গায় ভুলেছে, এডি প্লাস বিডি এটাকে আমরা লিখবো হলো এ বি, এটা এ বি হবে। আর গুণ করলে তাহলে আমাদের আসবে হলো এ বি ইন্টু এটা হলো ইসি ইকুয়াল, এখানে আসবে কোনটা, যে এটা হলো এসি ইন্টু এটা হলো বিডি, অথবা আমি বিডি ইন্টু এসিও বলতে পারি। এখন দেখি এটাকে আমাদের কোনো প্রমাণের সাথে ম্যাচ করছে, এ বি ইসি বা সি একই কথা। আর একটা হলো এসি বিডি মানে এসি বিডি, উপরটা আগেরটা পরেরটা আগে, এরকম হয়েছে। অর্থাৎ আমরা সামহাও এখানে এই 2 নাম্বার সম্পর্কটা প্রমাণ করলাম। এবং 2 নাম্বার সম্পর্কটা যে প্রমাণ হচ্ছে এটা আমরা শুরুতে আগেই বুঝতে পারবো কিভাবে, যখন এইখানে শুধু যোজন করছি তখন কিন্তু আমার বিডিটা থেকে যাচ্ছে, যখন আমরা শুধু যোজন করছি তখন কিন্তু আমাদের ইসিটা থেকে যাচ্ছে। তার মানে এই যে আমাদের বিডি এবং ইসি এই দুইটা হলো আমাদের 2 নাম্বার শর্তে আছে, তার মানে 2 নাম্বার শর্তটা আমার এমনি মিলে যাবে। এইটা হলো আমাদের প্রথম প্রমাণটা। একদম সেম কাজটাই করব আমরা, এটা আমাদের দ্বিতীয়টাও যদি আগে প্রমাণ হয়েছে, সেম কাজটাই করব হলো আমাদের পরের যে আরেকটা বাকি থাকলো, অর্থাৎ যেটা হলো এবি প্লাস এবি ইন্টু এই যে প্রমাণটা আছে এই প্রমাণটা করব। তুমি ধারাবাহিকভাবেও করতে পারো। আমরা প্রচলিত যে নিয়মটা আছে, যে আমরা জ্যামিতিতে যেভাবে প্রমাণ করে আসছি যে এডি আর বিডির অনুপাত উপর থেকে আসি, আমি সেভাবে তোমাকে দেখাই দিলাম। তুমি যদি টেকনিক্যালি আগেরটা মানে এরকম ধারাবাহিকতা না করে, যেহেতু বুঝতেই পারো যে আমরা কোনটা নিলে 1 নাম্বার শর্ত আগে প্রমাণ হবে, 2 নাম্বার শর্ত আগে প্রমাণ হবে, এটা যদি বুঝতে পারো তুমি তোমার মতো করে করতে পারো। বাট এভাবে করলে কোনো সমস্যা নেই, সম্পূর্ণ অ্যান্সারটাই ঠিক থাকবে। আমরা আগেরবার যেভাবে এই শর্তটা প্রমাণ হলো সেই লাইনটা আমরা আরেকবার লিখব। আরেকবার লেখার সময় কি করব, আমরা এখন লিখব হলো ঠিক একই কথা, যে এডি ডিভাইডেড বাই এখানে হলো পরেরটা আছে কত বিডি, এডি বাই বিডি লিখলাম, ইকুয়াল কত আছে, ইকুয়াল হবে এ ডিভাইডেড বাই হলো ইসি, এটা আমরা লিখলাম। কিন্তু আমরা জানি যেটা হরে থাকে সেটা আমাদের থেকে যায়। তার মানে এই অবস্থায় যোজন বিয়োজন করলে আমাদের বিডি আর সি থেকে যাবে, কিন্তু বিডি আর সি আছে 2 নাম্বার শর্তে, যেটা অলরেডি প্রমাণিত। আমার দরকার কি, তাহলে এই এই এবং এডি এইটা রেখে দিব, কিন্তু এই এবং এডি দুইটাই আছে আমাদের লবে, লব তো চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমরা শুরুতেই এই লাইনটা আমরা এটা ব্যস্তকরণ করে নেই। আমরা ব্যস্তকরণ করলে এটা যেটা আসবে এটা হলো বিডি ডিভাইডেড বাই এডি, এটা হলো, আর এখানে ইসি ডিভাইডেড বাই এটা হলো এই, এটা হলো।
অর্থাৎ আগের ম্যাথটাই শুধুমাত্র কি হলো, আমি এটাকে ব্যস্তকরণ করে দিলাম, লবকে হর করলাম, হরকে লব করলাম। বাকি ক্যালকুলেশনগুলো আমাদের আগের মতোই হবে। সেটা হলো আমি যদি এটাকে এখন যোজন বিয়োজন করি, যোজন বিয়োজন না, শুধু যোজন করি, তাহলে এটা হলো বিডি প্লাস হলো এডি ডিভাইডেড বাই এডি ঠিকই থাকবে। এখন এটা হবে ইসি প্লাস হলো এই ডিভাইড, এটা হলো আমাদের এই, এটা ঠিকই থাকবে। তো চিত্র থেকে দেখো, আমাদের চিত্র থেকে কি দেখতে পাচ্ছি, যে চিত্র যেটা আছে, আমি যদি জুম আউট করি, যে এডি প্লাস বিডি এর পরিবর্তে আমি এবি লিখতে পারি, আর এই প্লাস ইসি, এই প্লাস ইসি এর পরিবর্তে আমি এসি লিখতে পারি। তো এইটাই আমি এখন লিখে দিব। তো এইটা যদি লিখি তাহলে আমাদের অ্যান্সার যেটা আসবে, এইটাকে পরিবর্তে লিখতে পারি এ বি, আর এইটা আমাদের এডি ঠিকই থাক। এইখানে আমাদের থাকবে হলো এসি, আর এখানে আমাদের এই, এটা ঠিকই থাক। তো প্রমাণে যেহেতু আমাদের ভগ্নাংশ আকারে নেই, এটা গুণ আকারে আছে, তাহলে শুধুমাত্র এটাকে যদি আমি আর গুণ করে দেই, তো আর গুণ করলে যে লাইনটা আসছে এটা হলো এ বি ইন্টু এ ইকুয়াল এসি ইন্টু এটা হলো এডি। তাহলে এইটা আমাদের যে প্রমাণটা হলো, সেই প্রমাণটা কার সাথে মিলে যায়, সেই প্রমাণটা এবার দেখবো আমাদের 1 নাম্বার যে শর্তটা আছে সেটার সাথে মিলে যায়। তো এখানে আমরা এরকম লাইন আসার পরে আমি দেখলাম এ বি এই, কিন্তু এখানে এ বি এই না থেকে এবি যদি আমাদের ই এ থাকে, আমরা শুধু পরের লাইনটা ফাইনালি ওই লাইনটাতে শিফট করে চলে যাব। এখন এই অ্যান্সারটা তাহলে আমাদের বই থেকে দেখি, সেই প্রমাণটা এখানে বিস্তারিত দেওয়া আছে। যে কথাগুলো আমি মুখে বলেছি, সাইড নোটগুলো দিয়েছি, সেগুলো আমাদের এখানে দেওয়া আছে। আর আমাদের এই প্রমাণটা এখানে আসছে যে এবি ডট এই সমান এডি ডট এসি, এইভাবে প্রমাণ করতে পারি। তো আশা করি প্রশ্নটা বুঝতে পেরেছো। পরবর্তী প্রশ্ন সমাধান আমরা নেক্সট ক্লাসে করব। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।